আরো একবার হাজির হলাম আপনাদের সামনে। তথাকথিত জেন জি বিক্ষোভে নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতাচ্যুত হওয়ার পর অনেকেই নেপালি কমিউনিজমের এপিটাফ লিখে ফেলেছিলেন। বিশেষত ভারতের হিন্দুত্ববাদীদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যে নেপালের রাজনীতিতে দুর্দান্ত কামব্যাক করলেন কমিউনিস্টরা। যে কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে সেনাবাহিনীর আশ্রয়ে যেতে বাধ্য হয়েছিলেন, তিনি আবার ফিরে এসেছেন জনগণের মধ্যে। তার দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল বা ইউএমএল দেশের সর্বত্র বড় বড় জনসভা করছে। সেগুলিতে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনতে ভিড় উপচে পড়ছে। নেপালের আরেকজন গুরুত্বপূর্ণ কমিউনিস্ট নেতা হলেন পুষ্পকুমার দহল ওরফে প্রচণ্ড। তিনি নেপালের মাওবাদী কমিউনিস্ট পার্টির কিংবদন্তি নেতা। তার নেতৃত্বে সংগ্রাম করে নেপালের কমিউনিস্টরা রাজতন্ত্রের অবসান ঘটিয়েছিলেন। জেন জি বিক্ষোভের আঁচ লেগেছিল প্রচণ্ডের দলেও, কিন্তু তিনিও দারুণ কামব্যাক করেছেন। তার দল মাওবাদী কেন্দ্র বড় ছোট বেশ কয়েকটি কমিউনিস্ট দলের সঙ্গে মিলে তৈরি করেছে নতুন দল নেপালি কমিউনিস্ট পার্টি। এই দলগুলির মধ্যে অন্যতম প্রাক্তন প্রধানমন্ত্রী মাধব নেপালের দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউনিফাইড সোশিয়ালিস্ট। ঐক্যবদ্ধ নতুন কমিউনিস্ট দল হই হই করে নেমে পড়েছে প্রচারে। নেপালের সর্বত্র সভা সমাবেশ করছে তারা, সেখানে ভিড়ও হচ্ছে প্রচুর। জেন জি প্রজন্ম দলে দলে সামিল হচ্ছে নতুন দলের পতাকার তলায়। তরুণ প্রজন্মের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন প্রচণ্ড নিজে। কিন্তু তার মানে কি নেপালের কমিউনিস্ট আন্দোলনের যাবতীয় সমস্যা মিটে গেছে? তা কিন্তু একেবারেই নয়। হিমালয়ের কোলের অনিন্দ সুন্দর এই দেশে লাল পতাকার শক্তি বিপুল। কমিউনিস্টরা একজোট হয়ে নিজেদের যাবতীয় ভুল ত্রুটি সংশোধন করে নতুন শক্তিতে ঘুরে দাঁড়াতে চাইছে। সেই প্রচেষ্টায় গণসমর্থনও পাচ্ছে প্রচুর। সম্প্রতি দক্ষিণ এশিয়ার অন্য যে দুটি দেশে তরুণ প্রজন্মের বিক্ষোভ সরকার উচ্ছেদ করল, সেই শ্রীলঙ্কা বা বাংলাদেশের তুলনায় নেপালের পরিস্থিতি কিছুটা আলাদা। নেপালের গণতন্ত্র অনেকটাই নতুন। মাত্র ১.৫ দশক আগে ২০০৮ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে নিজেকে গড়ে তুলতে শুরু করে নেপাল। সেই হিসেবে সাবালকত্ব অর্জন করার আগেই দেশ জুড়ে বিদ্রোহের আগুন দেখতে হলো এই দেশকে। রুটি কাপড় বাসস্থান বা গণতন্ত্রের মতো প্রাথমিক দাবির স্লোগান তুলে পথে নামলেন মানুষ, বিশেষত নেপালের তরুণ প্রজন্ম, যাদের অধিকাংশের বয়স নেপালের প্রজাতন্ত্রের কাছাকাছি। সাম্প্রতিক অভ্যুত্থানের পেছনে থাকা তরুণ সমাজের তীব্র অসন্তোষের কারণ বুঝতে হলে নেপালের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকাতেই হবে। বস্তুত এই অভ্যুত্থানের শিকড় ইতিহাসের স্বপ্নভঙ্গেই প্রথিত। ভারতের স্বাধীনতা পরবর্তী সময় নেপালেও গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটতে থাকে। রানা সাম্রাজ্যের অধীনস্থ নেপালে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তীব্রতর হতে থাকে। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয় নেপালি কংগ্রেস। ১৯৪৯ সালে চীন বিপ্লবের বছরে জন্ম নেয় নেপালের কমিউনিস্ট পার্টি। এই দুটি দল রানাদের বিরুদ্ধে যৌথ আন্দোলন শুরু করে। ১৯৫১ সালের দিল্লি সমঝোতার মাধ্যমে সাংবিধানিক রাজতন্ত্রের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নেপাল সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগোয়। কিন্তু ১৯৬০ সালের ডিসেম্বরে রাজা মহেন্দ্র নির্বাচিত সংসদ ভেঙে দিয়ে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেন।
রাজনৈতিক দলের সদস্যদের জেলবন্দি করেন। স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে তার পরের 3 দশক যে আন্দোলন গড়ে ওঠে তার অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন কমিউনিস্টরা। সীমাবদ্ধ রাজনৈতিক পরিসরের মধ্যে থেকেও 1990 সালে নেপালি কংগ্রেস এবং কমিউনিস্টদের উদ্যোগে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিরাট গণ আন্দোলন সংগঠিত হয়। আন্দোলনের কাছে নতি স্বীকার করে বহুদলীয় গণতন্ত্রের দাবি মেনে নেন তৎকালীন রাজা বীরেন্দ্র। সেই সঙ্গে গৃহীত হয় সাংবিধানিক রাজতান্ত্রিক ব্যবস্থা। ইতিমধ্যেই বহু বিবর্তনের মধ্যে দিয়ে যাওয়া নেপালি কমিউনিস্ট পার্টির একটি লড়াকু অংশ পুষ্পকুমার দহেল ওরফে প্রচণ্ডার নেতৃত্বে শক্তিশালী মাওবাদী পার্টি গড়ে তোলে। রাজতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা কাঠামোয় উচ্চ বর্ণের আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে তাদের গেরিলা বাহিনী পিপলস আর্মি কাজ শুরু করে নেপালের বিস্তীর্ণ অঞ্চলে। পরবর্তীতে এর নাম হয় পিপলস লিবারেশন আর্মি। 1996 সাল থেকে রাজতন্ত্র উচ্ছেদের লক্ষ্যে মাওবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম চলতে থাকে। হাজার হাজার কমিউনিস্ট বিপ্লবী এই সংগ্রামে শহীদ হন। তাদের রক্তে সিক্ত নেপালে গড়ে ওঠে বিপ্লবী ধারার কমিউনিস্ট আন্দোলনের শক্ত ভিত। মাওবাদীরা ছাড়াও নেপালের মাটিতে আরেকটি বামপন্থী শক্তি সিপিএন ইউএমএল, এদেরও ছিল দৃঢ় সাংগঠনিক ভিত্তি। ঝাপা সহ বিভিন্ন ঐতিহাসিক গণসংগ্রামের নেতৃত্ব দিয়েছে এরা। মাওবাদীদের সশস্ত্র সংগ্রামের পথে না হেঁটে তারা দীর্ঘদিন সংসদীয় ধারায় বাম রাজনীতি করে এসেছে। 2001 সালের 1 জুন কাঠমান্ডুর নারায়ণ হিতি প্রাসাদের এক অনুষ্ঠানে যুবরাজ দীপেন্দ্র গুলি করে হত্যা করেন তার বাবা রাজা বীরেন্দ্র এবং মা রানী ঐশ্বরিয়া সহ 9 জন রাজ পরিবারের সদস্যকে। নিজের মাথায় গুলি করে দীপেন্দ্র কোমায় চলে গেলে রাজা হন তার কাকা জ্ঞানেন্দ্র। এই ঘটনা নেপালের রাজনীতিতে ভূমিকম্পের সৃষ্টি করে। স্বৈরাচারী জ্ঞানেন্দ্র জরুরি অবস্থা জারি করে গায়ের জোরে শাসন চালাতে থাকেন। জনগণের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার হরণ করেন, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করেন এবং সংসদ ভেঙে দেন। এর প্রতিক্রিয়ায় রাজতন্ত্র বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে। কয়েক বছর পর 2006 সালে প্রচণ্ডার নেতৃত্বাধীন মাওবাদীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নেপালি কংগ্রেস এবং সিপিএন ইউএমএল রাজতন্ত্র বিরোধী আন্দোলন জোরদার করে। কোটি কোটি মানুষের অংশগ্রহণ এই আন্দোলনকে গোটা বিশ্বের মুক্তিকামী জনতার আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। রাজতন্ত্র উচ্ছেদ করে সাংবিধানিক পদ্ধতিতে গণতন্ত্র পুনর্বহালের দাবিতে এই ব্যাপক আন্দোলন নেপালের দ্বিতীয় জন আন্দোলন নামে পরিচিত। এই মহান গণ আন্দোলনের ফলে নেপালের রাজতন্ত্রের অবসান হয়। 2008 সালের মে মাসে নেপাল নিজেকে গণতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা করে। 2008 সালের সংসদীয় নির্বাচনে সর্বাধিক ভোট পায় নেপালের মাওবাদী কমিউনিস্ট পার্টি, যদিও একক সরকার গঠনের জন্য তাদের পাওয়া 30% ভোট যথেষ্ট ছিল না। জোট সরকার গঠিত হয় মাওবাদীদের নেতৃত্বে। গোটা পৃথিবীর বামপন্থীরা সশ্রদ্ধ বিস্ময়ে দেখলেন বছরের পর বছর পাহাড়ে জঙ্গলে জনযুদ্ধে নেতৃত্ব দেওয়া একটি দল এখন ভোটে জিতে হিমালয়ের কোলের অনিন্দ সুন্দর দেশটির শাসক। এই ঘটনার তাৎপর্য বিরাট। সোভিয়েত ইউনিয়নের পতনের পর যখন গোটা পৃথিবীতেই কমিউনিস্টরা পিছু হটছেন, তখন নেপালের মতো একটা ছোট্ট দেশে লাল পতাকার বিজয় সংগঠিত হলো। এই সাফল্য দেশে দেশে মুক্তিকামী জনতার মধ্যে বিপুল অনুপ্রেরণা সৃষ্টি করেছিল। নেপালের মাওবাদীদের সঙ্গে
রাষ্ট্রের দীর্ঘ 2 দশকের 1996 থেকে 2006 জনযুদ্ধে নিহত হন প্রায় 18,000-এর কাছাকাছি মানুষ, বাস্তুচ্যুত হন কয়েক লক্ষ। এই রক্তাক্ত সংঘাত নেপালের সমাজে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করে। নেপালের জনগণ রক্ত দিয়েছিলেন একটি উজ্জ্বল গণতান্ত্রিক বৈষম্যহীন ভবিষ্যতের জন্য। রাজতন্ত্রের অবসানের পর সামাজিক ন্যায় প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে গঠিত কমিউনিস্ট সরকারের প্রতিশ্রুতি ছিল ভূমি সংস্কারের, নারী ও দলিত সহ সমাজের নানা পিছিয়ে পড়া অংশকে এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু নেপালের জনগণের চোখের সামনেই নতুন সরকারের মন্ত্রীরা ব্যস্ত হয়ে উঠলেন মন্ত্রকের ভাগ বাঁটোয়ারা নিয়ে। কয়েক বছর আগেই যে বিপ্লবী নেতারা জঙ্গলে পাহাড়ে সংগ্রাম করছিলেন তাদের বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ। অশ্লীল দর্শন, বিলাসবহুল গাড়িতে তাদের দেখলেন জনতা। প্রত্যাশা ছিল নেপালে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, কিন্তু জনগণ দেখলেন যে নেতাদের তারা ভরসা করেছিলেন তারা গণতন্ত্রের নামে সার্কাসের প্রদর্শনী শুরু করলেন। প্রায় প্রতি বছর প্রধানমন্ত্রী বদলানোর খেলা শুরু হলো। গড়ে উঠল একটি নতুন রাজনৈতিক এলিট শ্রেণী, যার প্রধান খেলোয়াড় 3টি দল: মাওবাদী, ইউএমএল এবং কংগ্রেস। যেহেতু মাওবাদীরাই রাজতন্ত্র বিরোধী সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, রাজতন্ত্রের অবসানের পর তাঁদেরই সব থেকে বেশি সমর্থন দিয়েছিলেন মানুষ, তাদের প্রতি হতাশাও তৈরি হলো সব থেকে বেশি। 2008 থেকে মাত্র 5 বছরের মধ্যে দ্রুত জনপ্রিয়তা হারিয়ে 2013 সালের নির্বাচনে সিপিএন, ইউএমএল এবং নেপালি কংগ্রেসের থেকে বিশাল ব্যবধানে পিছিয়ে পড়ল মাওবাদী পার্টি। ইতিমধ্যেই প্রচণ্ডকে ত্যাগ করেছেন তার ঘনিষ্ঠ কিছু কমরেড। মোহন বৈদ্য ওরফে কিরণ, নেত্র বিক্রম চাঁদ ওরফে বিপ্লবের মতো নেতারা গড়ে তুলেছেন নতুন কমিউনিস্ট পার্টি। যদিও তার সংসদীয় শক্তি বেশি নয়, দ্রুত এই দলেও ভাঙন হলো। মাওবাদী পার্টির মূল জনভিত্তি ছিল গ্রামীণ কৃষক, ক্ষেত মজুর। সার্বিক ভূমি সংস্কারের অভাবে তাদের অবস্থার বিশেষ কোনো উন্নতি হলো না। শহরাঞ্চলে বেড়ে চলল বেকারত্বের সমস্যা। নব্য গণতান্ত্রিক নেপালে এমন কোনো নতুন সামাজিক পরিকাঠামো গড়ে উঠল না যা চাষবাসের শান্ত জীবন ছেড়ে গেরিলা যোদ্ধা হয়ে যাওয়া মানুষদের উন্নততর জীবনের স্বাদ দিতে পারে। 2017 নির্বাচনে মাওবাদী পার্টির ভোট আরো কমল। স্বপ্নভঙ্গের দগদগে ক্ষত ততদিনে বেশ স্পষ্ট। 2018 সালে সিপিএন, ইউএমএল এর সঙ্গে মিলে গিয়ে প্রচণ্ডের নেতৃত্বে মাওবাদীরা তৈরি করলেন ঐক্যবদ্ধ নেপাল কমিউনিস্ট পার্টি। সমস্যার মূলে না গিয়ে বেছে নিলেন শর্টকাট রাস্তা। দুই বড় রাজনৈতিক দলের মিলন সাময়িক চমক জাগাতে সক্ষম হলো, কিন্তু নেপালের সাম্যবাদী আন্দোলনের বুনিয়াদী সংকটগুলো একই থাকলো। নতুন ঐক্যবদ্ধ পার্টি সরকার গড়ল। প্রধানমন্ত্রী হলেন কেপি ওলি। কিন্তু কিছুদিনের মধ্যেই দলের অন্দরে শুরু হলো টানাপোড়েন। একদিকে প্রচণ্ড, অন্যদিকে ওলি। প্রচণ্ডপন্থীরা অভিযোগ করলেন ওলি ক্ষমতায় একক নিয়ন্ত্রণ কায়েম করতে চান। 2020 সালে ওলি সংসদ ভেঙে দেওয়ার চেষ্টা করলেন। তার জেরে নতুন কমিউনিস্ট দলের তথাকথিত ঐক্য ভেঙে গেল। 1.5 বছর নেপালি কংগ্রেসের শের বাহাদুর দেওবা এবং 1.5 বছর প্রচণ্ডের প্রধানমন্ত্রিত্বের পর 2024-এর মাঝামাঝি আবারও প্রধানমন্ত্রী হলেন কেপি ওলি। এবার তাঁর সমর্থনে কংগ্রেস, বিরোধী দলে প্রচণ্ডের সিপিএন, মাওবাদী কেন্দ্র। বছরের পর বছর 3টি প্রধান রাজনৈতিক দলের এই সমস্ত কার্যকলাপ নেপালের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছিল। কর্মসংস্থান নেই, লক্ষ লক্ষ তরুণকে পেটের দায়ে বিদেশ যেতে হয়,
বৈষম্য চরমে, রাজনৈতিক এলিটদের অধিকাংশের জীবনে ভোগ বিলাসের অশ্লীল প্রদর্শনী। সোশ্যাল মিডিয়ার যুগে সেসব জনগণের চোখে পড়ে। ব্যাপক প্রচার পেল নেপো কিড শব্দবন্ধ। রাজনৈতিক নেতাদের সন্তানদের টাকা ওড়ানো এবং বিলাসী যাপনের ছবি ভাইরাল হলো। জনগণের অধিকাংশই চরম ক্ষুব্ধ এবং হতাশ। ১.৫ দশকের গণতান্ত্রিক ব্যবস্থার ব্যর্থতা তাদের একাংশকে আগেই ভালো ছিলাম গোছের কথা বলতে বাধ্য করল। চরম দক্ষিণপন্থীরা এই সুযোগের অপেক্ষায় ছিল। ধীরে ধীরে নেপালে ডালপালা মেলতে শুরু করলো ভারতীয় হিন্দুত্ববাদী শক্তির মদতপুষ্ট রাজতন্ত্রীরা। কাঠমান্ডুর এক গায়ককে কেন্দ্র করে সক্রিয় হলো মার্কিন সাম্রাজ্যবাদ। কয়েক বছর আগে যা অকল্পনীয় ছিল তাই ঘটতে শুরু করলো নেপালে। রাজতন্ত্রের পক্ষে হাজার হাজার জনতার মিছিল। সেই মিছিলে ভারতের কট্টর দক্ষিণপন্থী নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি। নেপালের ২০১৫ সালে প্রণীত সংবিধান মানুষের অধিকারের সুদীর্ঘ তালিকা দিয়েছিল। এর মধ্যে ছিল সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও আশ্রয়ের অধিকার। কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। নেপালি জনতার মূল জীবিকা কৃষি ক্রমশ ধসে পড়ল। পরিসংখ্যান বলছে কৃষি থেকে আসা গার্হস্থ্য আয়ের পরিমাণ যেখানে ৯-এর দশকের মাঝামাঝি ছিল ৬০%, ২০২২-২৩-এ তা নেমে দাঁড়ালো ১৬-১৭%। ফলে শহরের ওপর চাপ বাড়তে থাকলো, কিন্তু শহরে নতুন কাজ তৈরি হলো না। স্থায়ী কাজের পরিবর্তে চুক্তিভিত্তিক কাজের পরিমাণ বাড়লো। প্রকৃত আয় ও ক্রয় ক্ষমতা কমতে থাকায় সব থেকে শোচনীয় অবস্থা হলো ক্ষেত মজুর, দিন মজুর এবং ছোটখাটো ব্যবসার কর্মীদের। বিশেষত কোভিড অতিমারির পর ২০২২ সালে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের বেকারত্বের হার দাঁড়ালো ২০%। সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে খাদ্য এবং জ্বালানির দাম দ্রুত বাড়ায় ২০২২-২৩ আর্থিক বর্ষে ভোগ্য পণ্যের মূল্যবৃদ্ধি ৭% ছাপিয়ে গেল। গ্রাম থেকে শহরে আর শহর থেকে দেশের সীমানা ছাড়িয়ে যেতে লাগলো দেশের মানব সম্পদ। নেপালের মোট জাতীয় আয়ের ২৫% কাছাকাছি বিদেশে কর্মরত নেপালিদের পাঠানো অর্থ। তাতে আর্থিক দারিদ্র্য কিছু কমলো, কিন্তু বৈষম্য কমলো না। উল্লেখযোগ্যভাবে সাম্প্রতিক অভ্যুত্থানে পথে নামা তরুণ ও বর্ষিয়ান অভিভাবকদের অনেকেরই দাবি ছিল দেশের মধ্যে কাজের সুযোগ। কমিউনিস্ট পার্টিগুলো এবং কংগ্রেসের প্রতি জনতার মোহভঙ্গ হচ্ছিল অনেকদিন ধরেই। ২০২২ সালে বড় বড় রাজনৈতিক দলগুলোকে হারিয়ে নির্দল প্রার্থী গায়ক বলেন শাহকে মেয়র নির্বাচিত করলেন কাঠমান্ডুর জনগণ। তার সমর্থকদের হাতে হাতে ঘুরেছিল নো পার্টি নো কারাপশন লেখা প্ল্যাকার্ড। বড় রাজনৈতিক দলগুলো এবং দুর্নীতি ততদিনে নেপালি জনতার বিরাট অংশের কাছে সমার্থক। সামাজিক অর্থনৈতিকভাবে দেশের অবস্থা শোচনীয়, অথচ প্রধান দলগুলো রাষ্ট্রীয় ক্ষমতার বল নিয়ে লোফালুফি খেলছে জনতার চোখের সামনে। বিরক্ত ক্ষুব্ধ নেপালের জনগণের মধ্যে ক্রমশই ক্ষোভ বাড়ছিল। প্রতিক্রিয়ার আশঙ্কায় বাড়ছিল রাষ্ট্রের কর্তৃত্বপূর্ণ আচরণও। এই সবকিছুর প্রতিক্রিয়ায় ২০২৫ সালে ফেটে পড়ল জেন জি বিদ্রোহ। ধ্বংসাত্মক এই বিক্ষোভে ভারতীয় হিন্দুত্ববাদী শক্তি এবং মার্কিন সাম্রাজ্যবাদেরও সমর্থন নিশ্চয়ই ছিল। কিন্তু শুধু তাই দিয়ে তরুণ প্রজন্মের ক্রোধকে পড়া অসম্ভব। জেন জি বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রী ঝলানাথ খানালের বাড়ি পুড়িয়ে দেয়। তাঁর স্ত্রী এখন মৃত্যুশয্যায় লড়ছেন। সেই অবস্থায় এই প্রবীণ কমিউনিস্ট নেতা বলেছেন, নেপালের বামপন্থীদের সবার আগে তীব্র আত্মসমালোচনা করা দরকার।
ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে 1.5 দশকের ব্যর্থতা, জনগণের স্বপ্নের সঙ্গে বেইমানিকে ব্যাখ্যা করা যাবে না। মাওবাদীরা সহ নেপালের বিপ্লবী বামপন্থীদের বিপ্লবের নকশাটি ছিল 2 ধাপ বিশিষ্ট। প্রথম ধাপে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে সামন্ততান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটিয়ে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা। দ্বিতীয় ধাপে সমাজতান্ত্রিক পরিবর্তন। কিন্তু বাস্তবে তারা মাঝপথে বিপ্লবের হাত ছেড়ে দিয়েছিলেন। প্রথম ধাপের গৌরবোজ্জ্বল সাফল্যের পরে তারা দ্বিতীয় ধাপে যেতে পারলেন না তো বটেই, তার থেকেও যন্ত্রণার বিষয় হলো তারা আদতে অগ্রসর হওয়ার তেমন কোনো চেষ্টাও করলেন না, বরং ক্ষমতায় টিকে থাকার লোভে এলিট রাজ ও নয়া উদারবাদী লুটপাট তন্ত্রের পথ প্রশস্ত করলেন। বিদেশি সাম্রাজ্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করলেন, চূড়ান্ত দুর্নীতিতে ডুবে গেলেন, নিজেদের মহান অতীতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন তারা। সেই অন্যায়ের চড়া দামও দিতে হয়েছে তাদের। কিন্তু গল্পটা সেখানেই শেষ হয়ে যায়নি। তারা ফিরে এসেছেন রাজপথে, জনগণের কাতারে। জেনজি বিক্ষোভ নেপালের কমিউনিস্টদের শিকড় ধরে নাড়া দিয়েছে। তারা নিজেদের সীমাবদ্ধতা উপলব্ধি করে ভুল ত্রুটি সংশোধনের মাধ্যমে নব উদ্যমে সংগ্রাম শুরু করতে ব্রতী হয়েছেন। নেপালে কমিউনিস্ট আন্দোলনের শিকড় সমাজের অনেক গভীর পর্যন্ত বিস্তৃত। কমিউনিস্টদের প্রতি নেপালের শ্রমজীবী মানুষের ক্ষোভ অনেক, ভালোবাসাও অনেক। সেই ভালোবাসায় ভর করেই আবার নেপালের রাজপথ রাঙা হয়ে উঠেছে লাল পতাকার জোয়ারে। নেপালি কমিউনিস্টদের সামনের দিনগুলো জটিল, সমস্যা সংকুল, কিন্তু তারা যদি অতীতের ভুল ত্রুটি শুধরে নিয়ে এগিয়ে যেতে পারেন, তাহলে নেপাল আবারও লাল নিশানের নেতৃত্বে ইতিহাস রচনা করবে।